সুপ্রিয় শিক্ষার্থী, আশা করে তোমরা সবাই ভালো আছো। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার প্রকল্প ব্যবস্থাপনায় কোর্সের উপরে 11তম ক্লাস। আমি ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে দুটো চ্যাপ্টারের উপরে আলাপ করবো। তাদের একটা চ্যাপ্টার বা অধ্যায় হলো অধ্যায় 7, যেটাকে বলা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন, এবং আরেকটি চ্যাপ্টার হলো চ্যাপ্টার 9, যেটা হলো বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা। এই দুটো চ্যাপ্টারের উপরে আমি ইনশাআল্লাহ আজকে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন প্রথমে যেটা আমরা বলতে চাচ্ছি যে এখানে দুটো বিষয়, একটা হলো প্রকল্প বাস্তবায়ন, আর হলো প্রকল্প বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা। এখন আমি শুরু করছি প্রকল্প বাস্তবায়ন নিয়ে। দেখো, প্রকল্প বাস্তবায়ন এই বিষয়টা কি? আসলে যে কোনো প্রকল্প পরিকল্পনা থেকে শুরু করে এটা আস্তে আস্তে নানান পর্যায়ে কার্যক্রম সম্পাদিত হতে হতে এক পর্যায়ে গিয়ে সেটা অবশ্যই বাস্তবায়ন করা হয় বা বাস্তবায়নের চেষ্টা করা হয়। এখন কথা হলো প্রকল্প বাস্তবায়ন কি? প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য প্রণীত পরিকল্পনা ও অনুসূচিকে বাস্তবে রূপ দেওয়াকে প্রকল্প বাস্তবায়ন বলে। অর্থাৎ একটা প্রকল্প যে প্রণয়ন করা হয়েছে সেখানে আমরা শিডিউল তৈরি করেছে, এই শিডিউল ও প্রকল্পকে যখন আমরা বাস্তবে রূপদান করি তখন তাকে বলা হবে প্রকল্প বাস্তবায়ন। প্রকল্প বাস্তবায়ন স্তরে প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য সেবা সমূহ মোতায়েন করা হয়। এই স্তরে ব্যাপক আকারে কার্যক্রম গ্রহণ করা হয়। তাই এই স্তরে সার্বক্ষণিক তত্ত্বাবধান, সমন্বয় সাধন, যোগাযোগ এবং নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে। তাহলে এই প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের যাবতীয় কাজ ব্যাপকভাবে শুরু হয়। এই কারণে এখানে প্রকল্পের তত্ত্বাবধান, সমন্বয় সাধন, যোগাযোগ, নিয়ন্ত্রণ ইত্যাদির প্রয়োজন পড়ে। এই জন্য কি করা হয়? এই জন্য যিনি প্রকল্প ব্যবস্থাপক আছেন, অথবা সুপারভাইজার আছেন, অথবা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছেন, অথবা যে সকল ব্যক্তিগুলার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে, এই সকল ব্যক্তিগুলা কঠোর পরিশ্রম করে থাকে। এটা গেলে আমাদের প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে ধারণা। এখন দেখো, প্রকল্প বাস্তবায়নের স্তর। প্রকল্প বাস্তবায়ন করা হয় এখানে কিন্তু একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, অগোছালোভাবে এলোমেলোভাবে কখনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই প্রকল্প বাস্তবায়নের স্তর অথবা প্রসেস অফ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া বা ধাপ সমূহ। এখানে দেখো, 1 নম্বর যে ধাপটা প্রকল্প আরম্ভ করা, অর্থাৎ প্রকল্প বাস্তবায়নের প্রথম যে কাজ, প্রথম যে ধাপ, প্রথম যে স্তর, তা হলো প্রকল্পটাকে আগে আরম্ভ করতে হবে, শুরু করতে হবে। এরপরে নাম্বার 2 আছে কার্যাবলী নির্দিষ্টকরণ ও অনুসূচি প্রণয়ন। কার্যাবলী নির্দিষ্টকরণ ও অনুসূচি প্রণয়ন, অর্থাৎ ইংরেজিতে বলা হয় স্পেসিফাইং ওয়ার্ক অ্যান্ড প্রিপেয়ার এ শিডিউল বা শিডিউলের সংজ্ঞা জানা। এইখানে এসে আমাদের যে সকল কাজগুলো একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে সকল কাজগুলো আমাদের সম্পাদন করা প্রয়োজন, প্রত্যেকটা কাজকে নির্দিষ্টকরণ করতে হবে, অর্থাৎ সুসংজ্ঞায়িত করতে হবে, যাতে কি হয়, যাতে সেই কোনো কাজটা বাদ না পড়ে। এবং তার পাশাপাশি ওই কাজগুলো কখন শুরু হবে, কখন শেষ হবে, কত সময়ে করবে, এই বিষয়গুলোর ডিটেলস বর্ণনা এই পর্যায়ে একটা দিতে হবে। নাম্বার 3, কর্তৃত্ব, দায়িত্ব ও পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা। অর্থাৎ এই পর্যায়ে 3 নম্বর স্তরে এসে যে সকল ব্যক্তি এই সমস্ত কার্যাবলীগুলো সম্পাদন করবে এবং এগুলো দেখাশোনা করবেন, সুপারভাইজ করবেন, তাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তৃত্ব এবং তাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক কি, এই বিষয়গুলো এখানে নির্দিষ্ট করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। এখন আমরা ম্যানেজমেন্টের ভাষায় বলি, তাহলে বলতে হবে এখানে সংগঠন কাঠামো দাঁড় করাতে হবে। আবার বলছি, 3 নম্বর স্তরে এসে আমরা কি কাজটা করতে হবে এখানে প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে? সেখানে যারা বা যে সকল ব্যক্তিবর্গ কার্যাবলী বা দায়িত্বে নিয়োজিত থাকবেন, তাদের কর্তৃত্ব কি, তাদের দায়িত্ব কি এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, এই বিষয়গুলো এখানে
সুনির্দিষ্ট করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। নাম্বার 4, সম্পদ সংগ্রহ, অবটেইনিং রিসোর্স। যে কোনো প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে সম্পদ অপরিহার্য বিষয়। এই সম্পদ এটা হতে পারে মানবীয় এবং বস্তুগত। মানবীয় এবং বস্তুগত সম্পত্তি সংগ্রহ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ যদি আমরা ম্যান পাওয়ারের কথা বলি, হিউম্যান রিসোর্সের কথা বলি, তাহলে এই ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স যত দক্ষভাবে, যত অ্যাক্টিভ হবে এবং যত অভিজ্ঞতা সম্পন্ন হবে, তত এই কাজটা ঝুঁকিহীন, দ্রুত এবং খুব সাবলীলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। অন্যদিকে যদি আমাদের বস্তুগত সম্পদ অর্থাৎ মেশিন, এবারে কাঁচামাল, এবার অন্যান্য উপাদান, এই উপাদানগুলি সঠিক মাত্রায় সঠিক মানের না হয় এবং সেগুলো যথাসময়ে যদি আমরা কর্মক্ষেত্রে না পাই, তাহলেও কিন্তু আমাদের সমস্যা হতে পারে। এই কারণে প্রকল্প বাস্তবায়নের এই পর্যায়ে এসে এই সম্পদ সংগ্রহের যাবতীয় বিষয়গুলো এখানে অবশ্যই আমাদের নির্ধারণ করা প্রয়োজন। নাম্বার 5, নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন, এস্টাবলিশিং কন্ট্রোল সিস্টেম। আমরা জানি যে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি বিদ্যমান, বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি বিদ্যমান। এইখানে কোন ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি আরোপ করা হলে প্রকল্প বাস্তবায়ন সহজ হবে ও সকল পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে, এই বিষয়টাকে বিবেচনায় এনে নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করা হয়। নাম্বার 6 আছে নির্দেশনা ও নিয়ন্ত্রণ। এই পর্যায়ে এসে কার্যাবলী সম্পাদনের জন্য প্রত্যেকটা পক্ষকে, প্রত্যেকটা বিভাগকে, প্রত্যেকটা ব্যক্তিকে এখানে নির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয় এবং পূর্ব নির্ধারিত কাজের সাথে বর্তমান কাজের কোনো সমস্যা হচ্ছে কিনা, অর্থাৎ বিচ্যুতি হচ্ছে কিনা, সেই বিষয়টা এখানে পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়। এটা হলো আমাদের 6 নম্বর স্তর। সর্বশেষ নম্বর সাথে প্রকল্প সমাপ্ত করা। এই পর্যায়ে এসে প্রকল্পটা সফল সমাপ্ত ঘটে এবং এই সমাপ্ত হয়ে গেলে এই প্রকল্পটা করতে গিয়ে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে, অর্থাৎ যে অথরিটি এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ছিলেন, সেই সরকারি বা বেসরকারি এই মূল কর্তৃপক্ষের নিকট প্রকল্পটা অবশ্যই হস্তান্তর করতে হবে। মোটামুটি এই 7টা স্তর গেল আমাদের প্রকল্প বাস্তবায়নের স্তর। এখন আমাদের পরবর্তী যে টপিকটা থাকে এখানে কার্যকর প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা। কার্যকর প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা, অর্থাৎ একটা প্রকল্পকে কার্যকরভাবে কিভাবে বাস্তবায়ন করা যায়, তার গাইডলাইন গুলো কি, বা সেগুলোই আমরা আজকে এখানে আলাপ করব। অর্থাৎ গাইডলাইন বা ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্ট। এখন গাইডলাইনের মূল বিষয়টা হলো 1 নম্বর, একাধিক প্রকল্প গ্রহণ না করা। অর্থাৎ যখন কোনো বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে, ওই প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র একটা প্রকল্প, অর্থাৎ ওই প্রকল্পটাকেই গ্রহণ করা উচিত। যদি একই সাথে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়, তাহলে প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়নের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য প্রথম বা মেইন নির্দেশ হলো একই সাথে মাত্র একটা প্রকল্প গ্রহণ করতে হবে। নাম্বার 2, সময়সূচি তৈরি, প্রিপেয়ার শিডিউল। যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অবশ্যই সময়সূচি প্রণয়ন করতে হবে। অর্থাৎ কোন কাজ কখন শুরু হবে, কোন কাজ কখন শেষ হবে এবং কোন কাজের আগে কোন কাজ, কোন পরের কাজে কোন কাজ, এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে একটা সূচি আকারে অর্থাৎ বিবরণ আকারে অবশ্যই আগে থেকে আমাদের তৈরি করতে হবে। নাম্বার 3, বিশদ পরীক্ষা নিরীক্ষা। একটা প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় আছে, যত কাজ আছে, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা উপাদান অবশ্যই খুঁটিনাটি সকল বিষয়ে একেবারে পরীক্ষা নিরীক্ষা করা অত্যন্ত জরুরি। আর পরীক্ষা নিরীক্ষা যদি ভালোভাবে করা হয়,
তাহলে প্রকল্প বাস্তবায়ন কাজটা অনেকটা সহজ হয়ে যায়। নাম্বার 4, নিয়মিত তদারকি, রেগুলার সুপারভিশন। যে কোনো কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য অবশ্যই নিয়মিত তদারকি করা প্রয়োজন, অর্থাৎ রেগুলার সুপারভিশন করা প্রয়োজন। এইখানে প্রকল্পের ব্যবস্থাপকের যিনি দায়িত্ব থাকবেন অথবা অন্যান্য কাজেও যারা দায়িত্ব থাকবেন, প্রত্যেকের কাজ অবশ্যই নিয়মিত তদারকি করবেন, যাতে এই ছোটখাটো কোনো ভুল যদি হয় তাহলে তৎক্ষণাৎ তদারকির মাধ্যমে সেটা অবশ্যই উদ্ঘাটন হবে এবং সেটাকে সংশোধনের ব্যবস্থা করা যাবে। নাম্বার 5, উপযুক্ত ব্যক্তি নির্বাচন, সিলেক্টিং প্রপার ম্যানপাওয়ার। অর্থাৎ প্রকল্পের প্রত্যেকটা ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। এই উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়ার এই কাজটা কিন্তু সহজ নয়, কারণটা একজন মানুষ বিভিন্ন দিক দিয়ে উপযুক্ত হতে হবে, নাহলে প্রকল্প বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে। এই কারণে উপযুক্ত ব্যক্তিদের যখন নির্বাচন করা হয় এবং নিয়োগ দেওয়া হয় তখন প্রকল্প বাস্তবায়ন কাজ সহজ হয়। অন্যদিকে যদি এই ব্যক্তিদেরকে উপযুক্ত ব্যক্তি পাওয়া না যায় বা যারা উপযুক্ত না, কাজ করতে সক্ষম না, বা যারা প্রকল্পের সঙ্গে রিলেটেড না, তাদের অভিজ্ঞতা নাই, এই ধরনের ব্যক্তিকে যদি নির্বাচন করা হয় এবং নিয়োগ দেওয়া হয় তাহলে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম এটা ব্যর্থ হবে, এই কথা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। নাম্বার 6, তথ্য বিশ্লেষণ। প্রকল্প গ্রহণ, প্রকল্প সুপারভিশন, প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প সমাপ্তকরণ প্রত্যেকটা ক্ষেত্রে তথ্যের প্রয়োজন। তবে এই তথ্যগুলো অবশ্যই অথেন্টিক হতে হবে, সঠিক হতে হবে এবং এটা গ্রহণযোগ্যতা থাকতে হবে। এই কারণে প্রত্যেকটা তথ্য সঠিকভাবে সাইন্টিফিক ওয়েতে বিচার বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন, যে এখানে কোনো ধরনের গলদ আছে কিনা বা ভুল তথ্য আছে কিনা। নাম্বার 7, পরিবেশ বিশ্লেষণ, এনভায়রনমেন্ট অ্যানালাইসিস। যে কোনো প্রকল্প যে পরিবেশে এটা বাস্তবায়ন করা হবে ওই পরিবেশের সাথে প্রকল্পটি সাংঘর্ষিক কিনা, এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। কোনো ক্ষেত্রে যদি প্রকল্পের ক্ষতি হতেও পারে কিছুটা, তাহলে সেই ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে এখানে ব্যাপক কার্যক্রম, ব্যাপক পরিকল্পনা অবশ্যই করতে হবে। নাম্বার 8, উপযুক্ত সাংগঠনিক কাঠামো প্রণয়ন। সাংগঠনিক কাঠামো অর্থাৎ অর্গানাইজেশন স্ট্রাকচার। সাংগঠনিক কাঠামো আমরা জানি অনেক ধরনের হতে পারে। আমরা ম্যাথমেটিশিয়ান হিসাবে যেগুলো করি, একটা লাইন অর্গানাইজেশন, এগুলো স্টাফ অর্গানাইজেশন, এরপর লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন, তারপরে কমিটি, ম্যাট্রিক্স ইত্যাদি। এইখানে কোন ধরনের সাংগঠনিক কাঠামো আমাদের প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রয়োজন বা দরকার, এই বিষয়টা এখানে বাছাই করে এই সাংগঠনিক কাঠামো এখানে প্রণয়ন করতে হবে। নাম্বার 9, দায়িত্ব বন্টন, ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটি। যে সকল ব্যক্তিবর্গ বিভিন্ন বিভাগ বা বিভিন্ন কাজের মূল দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই এই দায়িত্ব তাদের উপরে অবশ্যই বন্টন করে দিতে হবে। এখানে কোনো দায়িত্ব বা কর্তৃত্ব কোনো জায়গায় এটাকে ব্যক্তিগত তাদের কেন্দ্রীকরণ করে রাখা যাবে না। নাম্বার 10, পর্যবেক্ষণ এবং মূল্যায়ন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। এই পর্যায়ে এসে প্রকল্প বাস্তবায়নের জন্য, কার্যকর প্রকল্প বাস্তবায়নের জন্য এটা যথাযথভাবে রুটিন মাফিক এটা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এবং পরিকল্পনা মোতাবেক বর্তমান কাজ হচ্ছে কিনা সে বিষয়টা ব্যাপকভাবে মূল্যায়ন করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আর সর্বশেষ নাম্বার 11তে যেটা আছে পারস্পরিক সহযোগিতা। এইখানে যারা আমরা প্রকল্পতে আমরা যারা নিয়োজিত থাকবো, আমরা যারা নিয়োজিত থাকবেন তাদের প্রত্যেকের ভিতরে অবশ্যই সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব এখানে অবশ্যই সৃষ্টি করতে হবে। যদি নিজেদের ভিতরে দলাদলি, নিজেদের ভিতরে রেষারেষি এবং নিজেদের ভিতরে যদি অহংবোধ কাজ করে, অন্যকে সহযোগিতা করার মনোভাব সৃষ্টি হয়, যে কোনো অবস্থাতেই ওই প্রকল্পটা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এই কারণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যাতে প্রকল্পটা বাস্তবায়ন করা হয় এই বিষয়টাকে এখানে অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে আমরা এখানে যেটা আলাপ করলাম কার্যকর প্রকল্প বাস্তবায়নের নির্দেশনাবলী
মোটামুটি আমি এখানে 11টা পয়েন্টে বিষয়টা আমি আলাপ করেছি। তোমরা দেখবা যে কোনো বইয়ে এটা কম অথবা বেশি হতে পারে, সমস্যা নেই, তবে যেটাই দিবা যেটাই লিখবা এটা যেন অবশ্যই যুক্তির আলোকে লিখতে হয়, এটাই তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এর পরবর্তী টপিক হলো প্রকল্পের সফল বাস্তবায়নে প্রকল্প ব্যবস্থাপকের ভূমিকা। প্রকল্পের সফল বাস্তবায়নে প্রকল্প ব্যবস্থাপকের ভূমিকা। একটা প্রকল্পকে বাস্তবায়ন করতে গেলে প্রকল্প ব্যবস্থাপক কোন ধরনের রোল প্লে করবে এই বিষয়টা আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু। 1 নম্বর দেখা যাচ্ছে প্রকল্পের রূপরেখা প্রণয়ন, ফর্মুলেশন অফ প্রজেক্ট গাইডলাইন। প্রথমেই একজন প্রকল্প ব্যবস্থাপক উনি যেটা করবেন, প্রকল্পের ডিটেলস একটা গাইডলাইন উনি তৈরি করবেন, অর্থাৎ এটা একটা সুন্দর করে প্রজেক্ট প্রোফাইল, প্রজেক্ট প্রোফাইল বলা হয়, প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে। এখানে প্রজেক্ট কোথায় হবে, কেন হবে, কিভাবে করা হবে, প্রজেক্টের উদ্দেশ্য কি, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে, কতজন জনবল লাগবে, হ্যাঁ, তারপরে কত টাকা লাগবে, বাজেট কত হবে, ডিটেল রূপরেখা। মানে এখানে বলা হচ্ছে যে A to Z যত ইনফরমেশন দিয়ে এটা এখানে অবশ্যই প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে। নাম্বার 2, পরিকল্পনার অনুমোদন। 1 নম্বরে উনি যে প্রজেক্ট প্রোফাইল তৈরি করেছেন অর্থাৎ গাইডলাইন যাকে আমরা বলছি, এইটা পরবর্তীতে এসে 2 নম্বরে এসে উনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এটা অ্যাপ্রুভ করিয়ে নেবেন। অর্থাৎ দেখো, আমরা যদি বলি সরকারি যদি কোনো প্রকল্প হয়, সরকারের বিভিন্ন ধাপ হতে 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 এমনকি যদি প্রয়োজন হয় মন্ত্রণালয় অথবা জাতীয় সংসদ কর্তৃক এটাকে অনুমোদন করা নেওয়া যেতে পারে। আমরা জানি যে একনেকের বৈঠকে নিয়ে এটা অনুমোদন করে, জাতীয় সংসদে অনুমোদন করেন, এটা মন্ত্রণালয় অনুমোদন করেন। অর্থাৎ যে কর্তৃপক্ষ এটা দিয়েছেন বা যার যার সহযোগিতা বা যার যার অনুমোদন এখানে বাধ্যতামূলক, সেই সমস্ত কর্তৃপক্ষের অনুমতি এখানে নিয়ে। নাম্বার 3 হলো কার্যাবলী পরিচালনা, অপারেটিং অ্যাক্টিভিটি। এইখানে এসে উনি সবার অনুমোদন হয়ে গেলে সেটাকে কার্যকর করার জন্য বা বাস্তবায়ন করার জন্য যে সকল কার্যাবলীগুলি সম্পাদন করা উচিত সেই কার্যাবলীগুলোকে এই পর্যায়ে সম্পাদন করবেন। এটা অবশ্যই সবার সহযোগিতা নেবেন, কারণ কোনো ব্যবস্থাপকের বা প্রকল্প ম্যানেজারের বা প্রকল্প সুপারভাইজারের এটা কখনো একার পক্ষে সম্ভব নয়। তবে উনি এই সকল কাজগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপকীয় কৌশল দিয়ে অবশ্যই পরিচালনা করবেন। সর্বশেষ আমাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল। এইখানে এসে তার সমস্ত কাজের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে উনি চূড়ান্তভাবে সাবমিট করবেন। এটাও করবেন কিন্তু যথাযথ কর্তৃপক্ষের নিকট। মোটামুটি প্রকল্পের সফল বাস্তবায়নে প্রকল্প ব্যবস্থাপকের ভূমিকা মোটামুটি ভাবে 4টা পয়েন্টে আলাপ করা হবে। এখন দেখা যাক আমাদের 7 নম্বর চ্যাপ্টার ওখানে আমরা শেষ করেছি। 7 নম্বর চ্যাপ্টারে এর বাইরে তেমন কিছু থাকে না, তারপরে কিছু বিষয় আমি তোমাদেরকে উপদেশ দেব। সেটা হলো তোমরা বই থেকে আরো কিছু টপিক করে নেবে। আমি যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই বিষয়গুলো হলো তোমাদের মানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির এর আগের 4-5 বছরের কোনো না কোনো পরীক্ষাতে এই টপিকগুলো আর এই বিষয়গুলো এসেছিল। এর বাইরেও যেগুলো আছে তোমরা তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই তোমাদের বই থেকে এগুলো চেষ্টা হলেও করে নেবে। দেখো, এখন আমাদের স্ক্রিনে আমাদের উঠে আছে অধ্যায় 9, বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা। বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা এই বিষয়গুলো আমরা এখন আলাপ করছি। এখানে দেখো, বাংলাদেশের প্রকল্প পরিকল্পনা প্রক্রিয়া বিদ্যমান সমস্যা। আমরা প্রকল্প পরিকল্পনা এর আগে কিন্তু আমরা পড়েছি। আমাদের প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে আমরা এগুলা পড়েছিলাম, জাস্ট এখন এগুলাকে আমরা বাংলাদেশের আলোকে আমরা আলাপ করবো। এই কারণে এখানে আমি পরিকল্পনার সংজ্ঞা, প্রকল্প পরিকল্পনার সংজ্ঞা বা প্রকল্প পরিকল্পনার বৈশিষ্ট্য বা প্রকল্প পরিকল্পনার উদ্দেশ্য বা প্রকল্পনার আরো যে সুবিধা অসুবিধা ইত্যাদি আছে, এগুলো আমরা এখানে আলাপ না করে সরাসরি বাংলাদেশ প্রেক্ষিতে চলে আসছে। এটার টপিকটা হয়েছে বাংলাদেশের প্রকল্প পরিকল্পনা প্রক্রিয়ায় বিদ্যমান সমস্যা। তাই খেয়াল রাখবা, এটা প্রকল্প বাস্তবায়নে না, এটা প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে এটা সমস্যা হলো। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 15টা পয়েন্ট আমরা যতদূর পারি আলাপ করবো ইনশাল্লাহ। নাম্বার, প্রথাগত পদ্ধতি, অর্থাৎ বাংলাদেশে যে প্রকল্প পরিকল্পনাগুলো নেওয়া হয় এই পরিকল্পনাগুলা
আমাদের ট্রেডিশনাল মেথডে নেওয়া হয়, এখানে আধুনিক পদ্ধতিতে তেমন নেওয়া হয়। নাম্বার 2, ভুল তথ্য। অনেক সময় বাংলাদেশে প্রকল্প পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে যে সকল তথ্যের প্রয়োজন, এই তথ্যগুলো এটা ভুল তথ্য দেওয়া থাকে, অর্থাৎ এক একটা জায়গায় এক এক ধরনের তথ্য প্রদান করা হয়, যেটা সঠিক না। যেমন তুমি যদি পরিসংখ্যান মন্ত্রণালয়ে যে একটা তথ্য নিয়ে আসো, আবার সেটা যদি তোমার শিল্প মন্ত্রণালয় থেকে নিয়ে আসো, এবং এটাই যদি তুমি অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসো, দেখবা এক এক ধরনের তথ্য তারা দিবে। এই যে তথ্যগুলো কোনটা অথেন্টিক তারাই ভালো জানেন, সাধারণ জনগণ হিসাবে তোমার আমার বোঝার তেমন কোনো মানে সুযোগ নেই। নাম্বার 3, রাজনৈতিক বিবেচনা। বাংলাদেশের প্রকল্প পরিকল্পনা যখন গ্রহণ করা হয়, তারা অনেকটাই রাজনৈতিক বিবেচনায় করা হয়, অর্থাৎ এক রাজনৈতিক মতাদর্শের অনুসারী সরকার উনি যে প্রকল্পগুলো গ্রহণ করেন, ওগুলা যত ভালোই বা যত খারাপ হোক না কেন, পরবর্তী নতুন রাজনৈতিক মতাদর্শের সরকার এসে দেখা যায় কি প্রায় ওগুলোকে বাস্তবায়ন করে না বা সেগুলোকে বন্ধ করে দেয়। এটা আমাদের একটা বড় সমস্যা। নাম্বার 4, আঞ্চলিকতার প্রভাব। যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় এখানে আঞ্চলিকতার প্রভাব অনেকটা বিদ্যমান। যখন আমি যদি একটা বলি, বাংলাদেশে অনেক বড় একটা শিল্পাঞ্চল তৈরি করা হবে, এটা একটা বড় প্রকল্প। এখন হয়তো দেখা গেলো উত্তরবঙ্গে, মানে আমি বলছি রাজশাহী বিভাগের, তারা হয়তো বলবে আমাদের এখানে করা হোক, সিলেট বিভাগের লোকে বলবে আমাদের এখানে করা হোক, চিটাগাং এলাকার লোকে বলবে এখানে করা হোক, হয়তো খুলনা ডিভিশন বা বরিশাল ডিভিশন তারাও বলবে যে আমাদের এখানে করা হোক। অর্থাৎ দেখা গেল কি এখানে কোন এলাকায় করলে দেশের জন্য মঙ্গল, সেইগুলো বিবেচনা না করে অনেকে যারা পাওয়ারফুল আছে, যারা ক্ষমতাধর আছেন, তারা নিজের এলাকাতে স্থাপন করার জন্য এটা উঠে পড়ে লাগবে। নাম্বার 5 আছে আমলাতান্ত্রিক জটিলতা। তোমরা জানো ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি আমার দেশে অনেক প্রকট আকার ধারণ করে। মানে এখানে এত নিয়মের বেড়া জালে আমাদের শুধু প্রকল্প, যে কোনো কাজ এত নিয়মের বেড়া জালে আটকে যায়, সেখান থেকে সঠিক বের করে আনা অনেক সময় আর সম্ভবপর হয়ে ওঠে না। নাম্বার 6, বিদেশ নির্ভরশীলতা। আমাদের দেশে যেহেতু উন্নয়নশীল দেশ, আমাদের টাকা পয়সা বড় কম, আমাদের এখানে সম্পদ কম, এই কারণে আমরা অধিকাংশ ক্ষেত্রেই বিদেশের উপর নির্ভরশীল হয়ে উঠি। ফলে তারা যে কথা বলে, তারা যেভাবে গাইডলাইন দেয়, সেটা আমরা শুনতে বাধ্য হই। ফলে বাংলাদেশের প্রকল্প পরিকল্পনা অনেকটা সমস্যার সম্মুখীন হয়। এবার নাম্বার 7, বিশেষজ্ঞের অভাব। বিশেষজ্ঞ এখানে আমাদের দেশে ওই মানের বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ পাওয়া যায় না। আচ্ছা, এরপরে হলো আমাদের সমন্বয়ের অভাব। এখানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এখানে আমাদের যোগাযোগ করতে হয় এবং সমন্বয় করতে হয়। অনেক সময় সঠিকভাবে এই সমন্বয় করাটা আমাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। নাম্বার 9, সরকারের তাবেদারি। অর্থাৎ আমাদের দেশে প্রকল্পগুলো নেওয়া হয়, তার অধিকাংশটা দেখা যায় কি যারা প্রকল্পের সাথে নিয়োজিত থাকেন, বড় বড় কর্তা ব্যক্তিরা, তারা সরকারের সাথে তাদের অনেকটা ইনফরমাল সুসম্পর্ক থাকে। ফলে তারা সরকার যা বলে, গভর্নমেন্ট যা করে, উনারা সেটাই করতে বাধ্য হয়, বা উনিরা স্বেচ্ছায় সেই কাজটা করে যাতে সরকারকে খুশি করা যায়। কিন্তু এই কাজটা কিন্তু সবসময় সঠিক নেই, কারণ প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক কাজ আছে যে কাজগুলো করলে সরকার হয়তো খুশি হবেন না, কিন্তু প্রকল্পের জন্য ভালো হবে। হ্যাঁ, সেখানে সরকারকে বোঝাতে হবে, এখানে সরকার কাজ করতে হবে, সরকারকে বোঝাতে হবে যে এটা প্রয়োজন, এটা না করলে এটা প্রকল্পের অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু সেইটা না করে আমাদের বড় বড় কর্মকর্তারা তারা করে কি, সরকার যে কাজ করে সরকার খুশি হয়, ওইটা প্রকল্পের সমস্যা সৃষ্টি করেও সেই কাজটা করে থাকে অনেক সময়। এটা আমাদের একটা বড় সমস্যা। নাম্বার 10, জাতীয় প্রতিশ্রুতির অভাব। যে কোনো প্রকল্প করতে গেলে সেটা জাতীয়ভাবে একটা কমিটমেন্ট করতে হবে, ন্যাশনাল কমিটমেন্ট যাকে বলা হয়। এরা আসলে মেইনলি করবে একটা দেশের সরকার, রাজনৈতিক সংগঠন এবং তার পরবর্তীতে প্রকল্পের অন্যান্য বিষয়গুলো। কিন্তু জাতীয় প্রতিশ্রুতি, আমাদের দেশের রাষ্ট্র, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, তাদের অনেক ক্ষেত্রেই জাতীয় প্রতিশ্রুতির অভাব দেখা যায়। কারণ জাতীয় কোনো বৃহৎ স্বার্থে আমরা সবাই এক হতে পারি না, এটা আমাদের বড় ব্যর্থতা। নাম্বার 11, প্রয়োজনীয় অর্থের অভাব। এখানে আমাদের ফান্ড ক্রাইসিস। বাংলাদেশে তোমরা জানো
উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশের একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ আমাদের দেশে নেই। এরপরে আছে ক্ষমতা কর্তৃত্ব সীমাবদ্ধ। ক্ষমতা কর্তৃত্বের সীমাবদ্ধতা। একটা প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে এখন প্রকল্প ব্যবস্থাপককে যে পরিমাণ ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয় সে দেওয়া উচিত। আসলে এখানে সরকারিভাবে বেসরকারিভাবে বা বিদেশি কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষে এই ক্ষমতা ও কর্তৃত্বগুলো দিতে চায় না, কারণ তারা নিজেদের কর্তৃত্ব জাহির করার জন্য আমাদের প্রকল্প ব্যবস্থাপককে অনেকটা সীমাবদ্ধ কর্তৃত্ব, সীমাবদ্ধ ক্ষমতা প্রদান করে থাকে, যেটা পরবর্তীতে প্রকল্প পরিকল্পনায় এটা বাধার সৃষ্টি করে। নাম্বার 11, জনবলের পরিবর্তন। একটা প্রকল্প দীর্ঘ মেয়াদী চলতে পারে, এটা 1 বছর 2 বছর 3 বছর 10 বছর পর্যন্ত একটা প্রকল্প চলতে পারে, কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন কালে যে জনবলগুলো দেওয়া হয় এই জনবলগুলোকে অনেক সময় অতি দ্রুত এটা পরিবর্তন করা হয়, অর্থাৎ ট্রান্সফার করা হয়। ফলে যারা কাজটা শুরু করবে, যারা কাজটা বাস্তবায়ন করবে এবং A to Z যারা জানে তাদের অনেক সময় পাওয়া যায় না। এক ব্যক্তি ঠিক করে গেলে পরিকল্পনার একটা অংশ, আর এক ব্যক্তি আবার আরেক জায়গায় এখানে এটা করতে পারে। নাম্বার 14, বারবার সংশোধন। প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্প সেটা বাস্তবায়ন পর্যায়ে হোক অথবা প্রকল্প পরিকল্পনা পর্যায়ে হোক, এই দুইটা জায়গাতেই এত সংশোধন করা হয়, বারবার সংশোধন করা হয় যে অনেক সময় মূল প্রকল্পের যে পরিকল্পনা বা পরিকল্পনার মূল উদ্দেশ্য এইটাই পরবর্তীতে একটা জটিলতার সৃষ্টি করে। নাম্বার 15, দীর্ঘসূত্রিতা, লং টাইম। আমার দেশের প্রকল্প পরিকল্পনা করার ক্ষেত্রে এত সময় বেশি নেওয়া হয় যে এই পরিকল্পনা যখন আমরা ফাইনাল করি অর্থাৎ চূড়ান্ত করি, তখন দেখা যায় কি যে ওই আগের সাথে বর্তমানের যে আমাদের পরিবেশ এর সাথে কোনো ধরনের মিল পাওয়া যাচ্ছে না। দীর্ঘসূত্রিতা এখানে লক্ষ্য করা যায়। এরপরে আমাদের যে টপিকটা সেটা হলো প্রকল্প বাস্তবায়নের সমস্যা। এখন এই প্রকল্প বাস্তবায়নের সমস্যা এর অনেকটাই আমাদের প্রকল্প পরিকল্পনার সাথে মতোই আর কি। যেমন আমরা ওখানে বলেছিলাম অর্থের সমস্যা, এখানে অর্থের সমস্যা হবে। ওখানে বলেছিলাম দীর্ঘসূত্রিতা, এখানেও দীর্ঘসূত্রিতা আছে। ওখানে বলছিলাম দায়িত্ব কর্তৃত্ব সীমাবদ্ধতা, এখানেও আছে। অর্থাৎ ওই পয়েন্টগুলো এখানে অনেকগুলো আছে, আবার এখানে দুই কিছু নতুন আছে। আমি সবগুলো আলাপ না করে আমি খুব সংক্ষেপে এখানে 2-1 মিনিটের বিষয়গুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি। এখন হচ্ছে বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ না করা। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবের সমস্যা হয়, তার অন্যতম কারণ হলো এটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয় না। নাম্বার 2, অত্যাধিক প্রকল্পের ভিড়। একই সাথে এত প্রকল্প গ্রহণ করা হয় যে কোনো প্রকল্পটাই সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না, বা হলেও সেটা খুব আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় হয় না। এবার নাম্বার 3, বৈদেশিক সাহায্যের উপর অতিমাত্রায় নির্ভরশীল। আমাদের দেশে যত প্রকল্পগুলো নেওয়া হয়, বিশেষ করে বড় বড় প্রকল্পগুলো, এগুলো প্রায় 100% না হলেও 50% উপরে একটা সিংহভাগ এটা আমরা বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করি। তাহলে এই বৈদেশিক ব্যক্তিগুলা বা রাষ্ট্রগুলো বা সংস্থাগুলো তাদের খামখেয়ালের উপরে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করতে থাকে, ফলে প্রকল্প বাস্তবায়নের সমস্যা হয়। নাম্বার 4, প্রকল্প অনুমোদনে বিলম্ব। কারণ প্রকল্প অনুমোদন দিবে সেখানে বিলম্ব করা হয়। নাম্বার 5 দেখো, দীর্ঘসূত্রিতা আমরা পড়েছি। 6 নম্বরটা আমরা আলাপ করি, দুর্নীতি ও স্বজনপ্রীতি। আমাদের দেশে এটা দুর্নীতি ও স্বজনপ্রীতি এটা অনেক বেশি লক্ষ্য করা যায়, যদিও বর্তমানে সরকার এই ব্যাপারটা নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা করছেন এবং অনেকটা হ্রাস করতে সক্ষম হয়েছে। তারপরেও আমরা একাডেমিক ভাবে বলবো বাংলাদেশের প্রকল্প ক্ষেত্রে প্রায় দুর্নীতি ও স্বজনপ্রীতি লক্ষ্য করা যায়, যেটা অবশ্যই দূর করা উচিত এবং বর্তমান সরকার দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাম্বার 7, রাজনৈতিক সদিচ্ছা। আমাদের পলিটিক্যাল লিডার যারা আছেন বা পলিটিক্যাল দল যারা আছেন তাদের রাজনৈতিক সদিচ্ছার অনেকটা অভাব লক্ষ্য করা যায়। আশা করে অচিরেই এগুলো সব কেটে উঠবে। নাম্বার 8,
রাজনৈতিক প্রতিহিংসা, পলিটিক্যাল রেভেল। রাজনৈতিক প্রতিহিংসা আমাদের জায়গায় দেখা যায় কি এক এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে খুব ভালো চোখে দেখে না। আসলে এটা তাদের সহযোদ্ধা হিসাবে দেখা উচিত ছিল, যেটা না দেখে তাদের মধ্যে একটা প্রতিহিংসা করার মনোভাব সৃষ্টি হয়। এই জন্য প্রকল্পগুলো বাস্তবায়নে সমস্যা হয়। নাম্বার 9 আছে আমলাতান্ত্রিক জটিলতা, ব্যুরোক্রেটিক মানে কমপ্লেক্সিটি, যেটা আমরা আগে আলাপ করেছি, যে এখানে নিয়মের এত বেড়াজাল থাকে যেখান থেকে প্রকল্প বাস্তবায়ন করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। নাম্বার 10-এ সামাজিক ও পরিবেশের বিষয়কে গুরুত্ব না দেওয়া। আমাদের দেশে পরিবেশ ও সামাজিক বিষয়গুলোকে অনেক সময় গুরুত্ব প্রদান করা হয় না, ফলে প্রকল্প বাস্তবায়ন করা হলে এগুলোকে আমরা অনেক সময় দেখি যে এখানে পরিবেশের উপরে বিরূপ প্রভাব পড়ছে। যেমন আমাদের দেশে বর্তমানে অতীতে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে, এই প্রকল্পগুলোর অনেকগুলোতেই পরিবেশটাকে অনেক ক্ষতি করে দিয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। নাম্বার 11, ভূমি অধিগ্রহণের ব্যাপক জমি। আমাদের বড় বড় প্রকল্পগুলোতে জন্য যে সমস্ত ভূমির প্রয়োজন, এই ভূমিগুলো অধিগ্রহণে এটা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, তারপরে বিভিন্ন জায়গায় অনেক দুর্নীতি লক্ষ্য করা যায়। তোমরা যদি খেয়াল করে দেখবা, যদি কোনো রাস্তার মানে হাইওয়েতে যখন দেখা যায় নতুন হাইওয়ে তৈরি করবেন অথবা রাস্তা সোজা করবেন, সেখানে দেখবা ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কি ঝামেলাগুলো পড়ে, তা তুমি খেয়াল করবে। এটা পাওয়া যায়। আমি নিজে দেখেছি টাঙ্গাইলের দিকে যখন যমুনা সেতুর পরবর্তীতে ঢাকা টাঙ্গাইল রাস্তাটা আমাদের 4 লেন করা হলো, তখন এর আগে এই জমিগুলো অধিগ্রহণ করতে গেলে ব্যাপক আকারে এখানে আমাদের দুর্নীতি অথবা ঝামেলা হয়েছে। দুর্নীতি বলবো না, ব্যাপক ঝামেলা হয়েছে। কেউ জমি দিতে চায় না, কেউ দাম বেশি নেয়, কেউ কম নেয়, ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ নাম্বার 12-তে পর্যাপ্ত সম্পত্তি ও অর্থের অভাব। আমার দেশে প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে সমস্ত যত সম্পত্তি প্রয়োজন এবং অর্থের প্রয়োজন, সেগুলো আমাদের দেশে মোটেও পাওয়া যায়। এটা আমাদের সমস্যা। এখন দেখো যে আমরা এখন যেটা করবো, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন করার জন্য কোন কোন কর্তৃপক্ষ আছে, সরকারি পর্যায়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করার যে সকল কর্তৃপক্ষগুলো আছে, সেই কর্তৃপক্ষের আমরা কিছু বিবরণ আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরবো। এর কারণটা হলো যে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যেগুলো আসে, এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করা যায়, এগুলো কিন্তু পরীক্ষায় ছোট আকারেও আসে। তোমরা এগুলো ভালোভাবে পড়বা, রিডিং করে নেবা, মন দিয়ে পড়ালেখা করবা 2-1 বার, এগুলা পেয়ে যাবে। এখন দেখো প্রকল্প, বাংলাদেশের উন্নয়ন প্রকল্প প্রক্রিয়ার সাথে জড়িত সংস্থা বা কর্তৃপক্ষের সংক্ষিপ্ত বর্ণনা, এই বর্ণনাগুলো পড়ে নেবা, মানে এগুলো পরীক্ষায় অল্প আকারে আসে। প্রথম বাংলাদেশের কর্তৃপক্ষ সেটা হলো জাতীয় সংসদ, ন্যাশনাল পার্লামেন্ট। বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট জাতীয় সংসদ হলো বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নির্ধারণের সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই বাংলাদেশের অধিকাংশ উন্নয়ন পরিকল্পনা ধারণাগুলো আসে রাজনৈতিক দল, পরিসংখ্যান বিভাগ, স্থানীয় প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি হচ্ছে। আর এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যেখান থেকে আসুক না কেন, এইগুলাকে যখন আমরা বাস্তবায়ন করতে যাব, তখন এখানে অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে জাতীয় সংসদের অনুমতির প্রয়োজন হয়। এরপর 2 নম্বর আমরা যেটা বলছি, সেটা হলো বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদ, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, তাকে NEC বলা হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদ হলো পরিকল্পনা প্রণয়নের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী হলেন এই পরিষদের প্রধান এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য হলেন এই পরিষদের সদস্য। অন্যান্য সহযোগী কর্মকর্তারা হলেন মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা পরিষদের সকল সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের সচিবগণ। এইখানে দেওয়া আছে আমাদের NEC এর কার্যাবলী। NEC এর কার্যাবলীগুলো দেখো, এখানে কিন্তু পরীক্ষায় যেগুলো আসে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যাবলী আলোচনা করো, এই জন্য তোমাদের এগুলো করতে হবে।
কি কার্যাবলীগুলো সম্পাদন করেন? পঞ্চবার্ষিক পরিকল্পনা করেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি তৈরি করেন, অর্থনৈতিক নীতি প্রণয়ন করেন। এরপরে জাতীয় পর্যায়ে সকল পরিকল্পনা, কর্মসূচি ও নীতি চূড়ান্তকরণ ও বাস্তবায়ন। তারপর 3 নম্বর আছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা, আর দেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রয়োজনে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। আর এনইসি কে সহায়তা করার জন্য প্রয়োজনীয় কমিটি গঠন। এটা হলো আমাদের এনইসি অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কার্যাবলী। এরপরে আছে আমাদের দেখো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, অর্থাৎ একনেক বলা হয়। একনেক দেখবে, একনেকের মিটিং আমাদের বাংলাদেশে প্রতি বোধহয় মঙ্গলবারে, প্রতি মঙ্গলবারের মধ্যে এটা বসে। তারপরে একটু খেয়াল করবো, সম্ভবত মঙ্গলবার বসে। এই কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদ কর্তৃক গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ হিসাবে গণ্য হয়। এই কমিটি হলো দেশের সর্বোচ্চ অনুমোদনকারী কর্তৃপক্ষ, যারা জাতীয় পর্যায়ে গৃহীত প্রকল্পগুলোর অনুমোদন দিয়ে থাকে। এখানে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক দাখিলকৃত প্রকল্পের পুনঃমূল্যায়ন কর্তৃত্ব এই কমিটির উপর ন্যস্ত থাকে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রধান অর্থাৎ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। আর সহকারী চেয়ারম্যান হলেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। অন্যান্য সদস্যগুলো হলেন পরিকল্পনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীবর্গ। এখানে দেখো আমাদের কর্মকর্তা দেওয়া আছে। এখানে আমাদের একনেকের কার্যনির্বাহী কমিটির কার্যাবলী দেওয়া আছে। এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে দেখবে, কারণ এখানেও পরীক্ষা আসে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির কার্যাবলীগুলো আলোচনা করা, অর্থাৎ একনেকের কার্যাবলী আলোচনা করো। আমি এখানে স্টপ করে রেখেছি, এগুলো পরে দেখে নেবে। এরপরে আছে পরিকল্পনা মন্ত্রণালয়। আরেকটা বিভাগ হলো কর্তৃপক্ষ হলো পরিকল্পনা মন্ত্রণালয়। এই পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে পরিকল্পনা কমিশন আছে। খেয়াল করো, পরিকল্পনা কমিশন এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আছে হলো পরিকল্পনা কমিশনের যে সাংগঠনিক কাঠামো, এই কাঠামোটা এখানে দেওয়া আছে, এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এরপর পরিকল্পনা কমিশনের কার্যাবলী দেওয়া আছে। এরপরে আছে পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিকল্পনা বিভাগ, এরপরে বিভাগ কার্যাবলীগুলো দেওয়া আছে। এরপরে আছে দেখো অর্থনৈতিক বিভাগ এর কার্যাবলী। এরপরে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, এটাও অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা তাদের শাখা বিভাগ। এগুলা দেখবে, দেখো এখানে দেওয়া আছে, তাদের কার্যাবলী দেওয়া আছে। হ্যাঁ, এই যে কার্যাবলী। এরপরে পরিসংখ্যান বিভাগ দেওয়া আছে, পরিসংখ্যান বিভাগের কার্যাবলীগুলো দেওয়া আছে। এটা হলো আমাদের মূলত আমাদের এখানে কর্তৃপক্ষ বিষয়গুলো। এর পরবর্তী যে বিষয়গুলো আছে সেখানে খুব সংক্ষেপে আমি তোমাদের এখানে দেখিয়ে দিব, যাতে তোমরা পরবর্তীতে এগুলো দেখো। এখানে অর্থনৈতিক বিভাগ আবার নিয়ে আসছি আমরা, বাস্তবায়ন বিভাগকে নিয়ে আসছি। এরপরে এখানে আসা যাক পরিসংখ্যান বিভাগ কার্যাবলী। এখন দেখো আমাদের 3টা প্রকল্প তোমাদের সামনে দেওয়া হয়েছে আমাদের সিলেবাসে। সেটা হলো যমুনা বহুমুখী সেতু প্রকল্পের মূল্যায়ন, এই একটা আছে। আরেকটা আছে হলো এখানে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, এই একটা আছে। আর সর্বশেষ যেটা আমরা জেকে প্রকল্প মূল্যায়ন। এই 3টা প্রকল্প আমাদের সিলেবাসে কষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে, যেগুলো তোমরা ভালো করে পড়বা। তো এখান থেকে কোশ্চেন হবে। যেমন কিভাবে কোশ্চেন হতে পারে, যমুনা বহুমুখী সেতু প্রকল্প, অর্থাৎ বঙ্গবন্ধু বহুমুখী সেতু প্রকল্পের দৈর্ঘ্য কোথায় এটা অবস্থিত, সেটা কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ, এটা আমাদের জাতীয় উন্নয়নে এর ভূমিকা কি, এই বিষয়গুলো আমাদের এখানে অবশ্যই তুলে ধরা হয়েছে। এগুলো তোমরা ভালো করে এখানে পড়ে নেবে, দেখবা যে বাংলাদেশ দ্বিমাত্রিকদের আর এই নানান কথা এখানে বলে দিয়েছি আমরা। এখানে উপমহাদেশের অবিসংবাদিত নেতা মৌলানা আব্দুল হামিদ ভাসানী 100 সালের সর্বপ্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন। পরবর্তী পাকিস্তান আমলে হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট হয়েছে, বঙ্গবন্ধু এটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। তার পরবর্তী নানান ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে
পরবর্তীতে এসে আমরা বর্তমানে এটা বাস্তবসম্মত এবং এটা আমাদের দেশের বিদ্যমান এবং এই তার সুফল আমরা এটা অবশ্যই ভোগ করি। এটা ডিটেল দেওয়া আছে, বিষয়গুলো তোমরা এখান থেকে করে নেবা বা বইতে পড়ে নেবা। আমি আরো বলছি এটা কিন্তু আমাদের ওয়েবসাইটেও পাওয়া যায়, এটা ওয়েবসাইটে দিলে পরে এটা পূর্ববর্তী এটা পুরো দেখেন লেখা আছে যমুনা সেতু, তার বর্তমান নাম বঙ্গবন্ধু বহুমুখী সেতু। বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করা হয়েছে, যারা এটা ইয়ে করে। আবার এখানে এটা এশিয়া মহাদেশের ৫৫তম সেতু, এইভাবে নানান তথ্য দেওয়া আছে। এখন মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, এটাও আমি একটুখানি আলাপ করবো। সেটা হলো যে মধ্যপাড়া, এটা হলো যে দিনাজপুর জেলা পার্বতীপুর থানার মধ্যপাড়া গ্রামে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে তার আমি এখানে দেখো তোমার স্কুল হলে দেখাচ্ছি, এগুলা পাস করে নিয়ে তোমরা পরবর্তীতে এগুলা করে নেবা। এটা হলো অবস্থান, শিলার ঘনত্ব ইত্যাদি বিষয়গুলা আমি এখানে তোমাদের জন্য তুলে ধরলাম। এটা গেল। আর একটা পরিবেশ সংরক্ষণের ভূমিকা কি, এটা মধ্যপাড়া শিলা প্রকল্পের। এরপর আসবেন জেকে প্রকল্প। জেকে প্রকল্পের মূল অ্যাব্রিভিয়েশন পূর্ণ হলো যশোর ও কুষ্টিয়া প্রজেক্ট। যশোর অ্যান্ড কুষ্টিয়া প্রজেক্ট, যশোর ও কুষ্টিয়া প্রকল্প, যা বৃহত্তর যশোর এবং কুষ্টিয়া জেলা অবস্থিত। এখানে এইগুলা দেখো, একটু খেয়াল করো, এখানে আছে ডিটেলস দেওয়া এখানে। আশা করি আমাদের ক্লাস আজকে শেষে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। এই পর্যায়ে দোয়া করি তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার জন্য দোয়া করো যে আল্লাহ আমাকে সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।